একজন নোবেল বিজয়ী মানুষ যাকে শান্তির প্রতীক বলে মানুষ চিনে, এখন তার সরকারের নামে উচ্চারিত হচ্ছে গণহত্যা শব্দটি। প্রশ্ন উঠছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি খুনের দায় মুক্তি চাইছেন? খুনেরও ইনডেমনিটি হয় নাকি খুনের মামলা কখনো তামাদি হয়? চলুন দেখা যাক ইউনূস কিভাবে খুনের ইনডেমনিটি চাইছেন। 2024 সালের 15 জুলাই থেকে 8ই অগস্ট পর্যন্ত বাংলাদেশে যা ঘটেছে তাকে কেউই স্বাভাবিক রাজনৈতিক অস্থিরতা বলতে পারবে না। সেটি ছিল পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। অসংখ্য মানুষ নিহত, হাজার হাজার আহত, অগণিত বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের প্রতীক ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আগুনে জ্বলে গেছে এবছরই। তবু ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার 14 অক্টোবর যে প্রজ্ঞাপন জারি করলো তাতে বলা হলো এই সময়ের মধ্যে সংঘটিত কোনো হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, লুট, ধর্ষণ বা নির্যাতনের ঘটনায় মামলা করা যাবে না, সবাই দায়মুক্ত, অর্থাৎ ইনডেমনিটি দেওয়া হলো। এই প্রজ্ঞাপনকে বলা হচ্ছে জুলাই সনদ। কিন্তু এই সনদ আসলে এক ধরনের ইনডেমনিটি তো বটেই, একটি বৈধতার ছদ্মবেশে দেওয়া ক্ষমা, যা খুনিদের জন্য আশ্রয়দাতা আর নির্যাতিতদের জন্য দ্বিতীয় দফা শাস্তি। বাংলাদেশে ইনডেমনিটির ইতিহাস নতুন নয়। বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান যেভাবে খুনিদের রক্ষা করেছিলেন, 2003 সালে বিএনপি জামায়াত জোট সরকারও অপারেশন ক্লিন হার্ট অভিযানের মাধ্যমে নির্যাতনের দায় থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে রেহাই দিয়েছিল। ইতিহাসে দেখা গেছে এসব দায় মুক্তির আইন টেকে না, শেষ পর্যন্ত বাতিল হয় আর বিচার ফিরে আসে। তাহলে ডক্টর ইউনূস ভাবছেন কি করে যে একটিমাত্র জুলাই সনদ তাকে এবং তার মিত্রদেরকে রক্ষা করবে? ক্ষমতার পালাবদল মানেই বিচার প্রক্রিয়ার নতুন দিক নির্দেশনা। ইতিহাস তাই তো বলে। বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো আগস্টের এই হত্যাযজ্ঞের বিচারও সময়ের অপেক্ষা মাত্র। গত 13 মাসে ইউনূস সরকারের অধীনে রাজনৈতিক সহিংসতা বাংলাদেশের সর্বকালের রেকর্ড ভেঙেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাবে অন্তত 1218টি সহিংস ঘটনার মধ্যে 280 জন নিহত, 8200 জন আহত হয়েছে। বিএনপি জামায়াত জোটের মধ্যকার অভ্যন্তরীণ সংঘর্ষেই মৃত্যু হয়েছে 88 জনের। কিন্তু এই সংখ্যা কেবল পরিসংখ্যান নয়, এটি সেই সরকারের নৈতিক ব্যর্থতার দলিল যে সরকার শান্তি নয় প্রতিশোধকে নীতি হিসেবে গ্রহণ করেছে, এবং তা ডক্টর ইউনূসের সরকার। পুলিশ হত্যা ছিল এই প্রতিশোধের সবচেয়ে ভয়াবহ উদাহরণ। 2024 সালের 5 থেকে 8ই অগস্ট পর্যন্ত সারা দেশে 500টিরও বেশি থানায় হামলা হয়েছে, নির্বিচারে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা 3000 ছাড়িয়েছে, যদিও সরকার বলছে মাত্র 46 জন। শুধু পুলিশ নয়, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধপন্থী রাজনীতিকদের উপর নেমে এসেছিল এক দুঃস্বপ্ন। প্রায় 4 লাখ নেতাকর্মী এখনো বন্দী, হাজার হাজার মানুষ নিখোঁজ। এই সহিংসতা কেবল রাজনৈতিক প্রতিশোধ নয়, এক গভীরভাবে পরিকল্পিত সামাজিক প্রকৌশল, অথবা বলতে পারেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এর লক্ষ্য মুক্তিযুদ্ধের আদর্শ এবং ইতিহাস মুছে ফেলা। আগুনে জ্বালিয়ে দেওয়া ভাস্কর্য, মন্দির, মিউজিয়াম, প্রশাসনিক ভবন তাই সাক্ষ্য দেয়। জাতির জনকের স্মৃতি বহনকারী ধানমন্ডি 32ও রক্ষা পায়নি এদের হাত থেকে। 5ই আগস্ট এখানেই পোড়া 4টি দেহ পাওয়া যায়, যার 3টি শিশু বলে সন্দেহ করা হয়। হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি লুট হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, নারী ধর্ষণের শিকার হয়েছেন। সংখ্যালঘুদের উপর হামলা, আহমদিয়া মুসলিম জামাতের গ্রামে তাণ্ডব, সবই হয়েছে এই সময়ে রাষ্ট্রের ছত্রছায়ায়। পঞ্চগড়ে এক কিশোর শাহরিয়ার এখনো কোমায়। তার বাবা জানেন এই দায় মুক্তির আইনের পরে তার সন্তানের হত্যাকারীদের বিচার হবে না। ডক্টর ইউনূস এদিকে এক সাক্ষাৎকারে বলছেন হিন্দুরা নির্যাতিত হচ্ছে না, তারা আওয়ামী লীগের সমর্থক বলে টার্গেট হচ্ছে। এই বক্তব্য তার সরকারের অবস্থান স্পষ্ট করে দেয়। সংখ্যালঘুদের উপর হামলাও রাজনীতির অংশ হিসাবে বৈধতা পায়। এটি একই ধাঁচের বক্তব্য যেমন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ সারা দিয়েছিলেন। আহমেদ সারা বলেছিলেন ওলাওয়াইডদের গণহত্যাকে তিনি পুরো ক্ষোভের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করেছিলেন আন্তর্জাতিক মিডিয়ার সামনে। ডক্টর ইউনূসও সে একই কাজ করেছেন। আমার কেন জানি মনে হয় এই ডক্টর ইউনূসকে দেখে এই সিরিয়া শিখেছে যে কিভাবে ভয়ঙ্কর গণহত্যাকে হালাল করতে হয়।
মানে বাংলাদেশ এবং সিরিয়া দুটি দেশের প্রেক্ষাপট ভিন্ন হলেও মিলটা খুব স্পষ্ট। ক্ষমতার আসনে বসে সহিংসতাকে বৈধতা দেওয়া। পার্থক্য হলো সিরিয়ার সারা অন্তত বলেছেন অপরাধী যেই হোক শাস্তি পাবে, কিন্তু ডক্টর ইউনূস উল্টো রাষ্ট্রীয়ভাবে তাদের দায় মুক্তি দিয়েছেন। আজকের বাংলাদেশে যে দৃশ্য দেখা যাচ্ছে তা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের নয়, বরং একটি নিষ্ঠুর পরীক্ষাগারের। সেখানে ন্যায় বিচারের দরজা বন্ধ, সংবাদ মাধ্যম স্তব্ধ, আর ভয় একমাত্র শাসক। মানুষ জানে থানায় গেলে মামলা হবে না, মামলা নেবে না, উল্টো গ্রেপ্তার করতে পারে। যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবার জানে বিচার চাইতে গেলে নিজেরাই টার্গেট হবে। এই ইনডেমনিটি শুধু একটি আইনি দলিল নয়, একটি রাষ্ট্রীয় সিলমোহর দেওয়া বর্বরতার স্বীকৃতি। ইউনূস সরকারের সমর্থকরা এটিকে বিপ্লবের অর্জন বলে আখ্যা দিচ্ছেন। তারা বলছে জুলাই অভ্যুত্থান পুরনো ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে, তাই আন্দোলনে অংশ নেওয়া কেউ অপরাধী নয়। কিন্তু প্রশ্ন হলো, যে আন্দোলনের নামে 1200 পুলিশ, হাজার হাজার সাধারণ মানুষ, সংখ্যালঘু নারী, শিশু নিহত হলো, তার দায় কে নেবে? গণ আন্দোলনের নামে গণহত্যা ঘটলে সেটি আন্দোলন নয়, সেটি জাতির বিবেকের হত্যাকাণ্ড, সেটি একটি জাতিকে হত্যাকাণ্ডের মতো ঘটনা। অতীতের প্রতিটি দায় মুক্তির উদাহরণই বলে এগুলো আসলে কখনো টেকেনি। 1975 সালের ইনডেমনিটি আইন বাতিল হয়েছে, 2003 সালের অপারেশন ক্লিন হ্যান্ড ইনডেমনিটিও আদালত থেকে অবৈধ ঘোষিত হয়েছে, যেটা আমি আগে বললাম। তারপরও ইতিহাসের প্রতি উদাসীন শাসকরা একই ভুল বারবার করছে, ইউনূস যেমন করছেন। আজ জুলাই সনদ সেই পুরনো পাপের নতুন সংস্করণ। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামায়াত, এনসিপি আর ডক্টর ইউনূসের রাজনৈতিক জোট এই সনদকে ঢাল বানিয়েছে, কিন্তু এই ঢাল সময়ের ঝড়ে টিকবে না, কারণ ক্ষমতা কখনো স্থায়ী নয়, আর গণহত্যার দায় কখনো মুছে ফেলা যায় না। আজ বাংলাদেশের বিভাজন এমন পর্যায়ে পৌঁছেছে যে ইউনূস আমলে রাজনৈতিক শত্রুতা এখন গ্রাম পর্যন্ত গিয়ে থেমেছে। মানুষ মানুষকে পোড়াচ্ছে, প্রেশার গ্রুপ নামে সংগঠিত মবরা রাষ্ট্রীয় প্রশ্রয়ে লুট, আগুন, হত্যা চালাচ্ছে। এই যে আগুনের সংস্কৃতি ইউনূস শুরু করেছেন, সেটি একদিন তার নিজের ঘরও পুড়িয়ে দেবে। তিনি বাঁচাতে পারবেন? পারবেন না, কারণ যে রাষ্ট্র নিজের নাগরিকদের রক্তের উপর দাঁড়ায় তার ভিত কখনো স্থায়ী হয় না। শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনূস একসময় বলেছিলেন, দরিদ্র মানুষরাই আমার শিক্ষক। আজ তার সরকারের কর্মকাণ্ড সেই শিক্ষার সব মূল্যবোধকে মাটিতে মিশিয়ে দিয়েছে। তিনি ক্ষমতার নিরাপত্তার জন্য আইন করে খুনিদের মুক্তি দিচ্ছেন, অথচ একজন সত্যিকারের নেতা বুঝতেন ন্যায় বিচার বিলম্বিত হলে সমাজে শান্তি থাকে না। সিরিয়ার প্রেসিডেন্ট সারার মতো তিনিও হয়তো ভেবেছেন কিছু রক্তপাত জাতি গঠনের অংশ, কিন্তু জাতি গঠিত হয় রক্তে নয়, ন্যায় বিচারে। আজ বাংলাদেশের প্রতিটি পরিবারে ভয়, ক্ষোভ, অনিশ্চয়তা। সংখ্যালঘুরা মনে করছে তাদের রক্ষা করার কেউ নেই। সাধারণ মানুষ জানে এই সরকার আর আইন কেবল ক্ষমতাসীনদের ঢাল, আর বাকি সবার জন্য ফাঁসির দড়ি। বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে কোনো অপরাধের বিচার চিরকাল বন্ধ রাখা যায় না। যুদ্ধাপরাধের বিচার তো হয়েছে বাংলাদেশে, বঙ্গবন্ধুর হত্যার বিচার তো হয়েইছে, এই হত্যাকাণ্ডেরও বিচার হবে। বিচার করতে হয় সময় নিয়ে, প্রমাণ নিয়ে, সাহস নিয়ে। এখন হয়তো মিডিয়া স্তব্ধ, আদালত নিয়ন্ত্রিত, মানুষ ভীত, কিন্তু ন্যায়ের প্রবাহকেও চিরকাল আটকে রাখতে পারবে না। ডক্টর ইউনূস হয়তো এখন নিরাপদ ভাবছেন নিজেকে, হয়তো মনে করছেন এই দায় মুক্তি তাকে বাঁচাবে, কিন্তু ইতিহাস জানে দায় এড়ানোর আইন টিকে না। বঙ্গবন্ধুর খুনিরা ভেবেছিল তারাও বেঁচে যাবে, কিন্তু তারা বাঁচেনি। ডক্টর ইউনূস হয়তো মনে করছেন ইনডেমনিটি তাকে বা তার সহযোগীদের রক্ষা করবে, কিন্তু তিনি ভুল করছেন। গণহত্যার দায় আইন নয়, সময় বিচার করে, একদিন আদালতে নয়, ইতিহাসের পাতায় প্রশ্ন লেখা থাকবে একজন নোবেল বিজয়ী কিভাবে খুনিদের রক্ষা করেছিলেন। বাংলার মানুষ অনেক ধৈর্য ধরে, কিন্তু ভুলে না। ইনডেমনিটি টিকবে না আসলে। আবারও বলি, বিচার হবেই, আর যতদিন যাবে সেই ফাঁসির দড়িটাই যেন একটু একটু করে এগিয়ে আসতে থাকবে। আপনারা দেখবেন এই বিচার হবে এবং খুব দ্রুতই হবে। ভালো থাকবেন সবাই।